Sunrise presents Didi No.1 Season 8 co-powered by Berger Easy Clean Fresh এবং Kia Set Aromatherapy. Cosmetic partner iTex Dazzler. Jewelry partner HK Dotto Jewelers. Special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। আগামীকাল মহালয়া। দেবী পক্ষের শুরু। মা দুর্গা আবার আসছেন সকলের কষ্ট দূর করতে, সমস্ত দুষ্ট শক্তির বিনাশ করতে। মেয়েদের মনে করিয়ে দিতে তারাই শক্তির রূপ, তারাই শান্তির প্রতীক, তারাই ঘরে ঘরে মা দুর্গা। আজ এমনই চারজন দিদির সাথে আমরা গল্প করব, যারা দুর্গা দুর্গতি নাশিনীর মতন পরিবার, সমাজ বা নিজের জীবনের দুঃখ দুর্দশা দূর করে জয়ের মুকুট নিজেদের মাথায় পড়েছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। মঞ্চে উপস্থিত আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে বৈশাখী মুখার্জি। নমস্কার, আমি কোন্নগর থেকে এসেছি। দুর্গা দুর্গতি নাশিনী, তিনি সকলের দুর্গতি নাশ করেন। আজকে আমি এসেছি তোমার সাথে কিছু গল্প করার জন্য। আমি কিভাবে নিজের, আমার সমস্ত পরিবারের এবং এখন আমি বেশ কিছু পরিবারের দুর্গতি নাশের কারণ হয়ে দাঁড়িয়েছি, সেই গল্প করার জন্য। থ্যাংক ইউ, সব গল্প। এরপরে আছেন শান্তনা নন্দী। নমস্কার, আমি বরানগর থেকে এসেছি। কিভাবে আমি স্বামীর পাশে দাঁড়িয়েছি এবং ছেলেদেরকে মানুষ করেছি, সেই গল্পই আমি আজকে শোনাবো আপনাকে। ঠিক আছে। প্রইরা। নমস্কার দিদি, আমি এসেছি নগরুকরা নদিয়ার থেকে। মেয়েরা দুর্গারই আরেক রূপ। দুর্গা মানেই আমরা বুঝি দুর্গতি নাশিনী। এরকম আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসে, সেই অসুররূপী বাধাকে কি করে আমরা পিছনে ফেলে রেখে এগিয়ে যাব, সেই গল্প নিয়ে এসেছি আমার কাছে। এরপর আছে রূপাশী। নমস্কার দিদি, আমি মসলান্দপুর থেকে এসেছি। আমি পোলট্রির ব্যবসা করে কিভাবে সংসারটা দাঁড় করেছি, দুর্গতি নাশ করেছি, তারই গল্প করতে এসেছি। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নেভার জয়পুর। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। শান্তনাদির সাথে কথা বলবো এবার। স্বামীর পাশে দাঁড়িয়েছো, ছেলেকেও মানুষ করেছো। দিদি, আমার হচ্ছে 3 বোন আমরা ছিলাম, এক ভাই। বাবা ছোটবেলাতেই মানে 2 বোনেরও বিয়ে দিয়েছে, আমারও বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে হওয়ার পর ভালোই চলছিল। হাজব্যান্ড খুব ভালো বিজনেস করতেন, কয়লার বিজনেস করতেন, চলছিল। তারপর আমার বড় ছেলে হয়েছে। বড় ছেলে হওয়ার পর একদিন হঠাৎ আমার হাজব্যান্ড বাড়িতে এসে বলছে আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে। বাড়ির যে ডক্টর আছেন ওনাকেই দেখাই। দেখানোর পর 2 দিন 3 দিন হয়ে গেল, কোনো ইমপ্রুভ আমি দেখতে পেলাম না। ক্রমশ না হাত পাগুলো বেঁকে যাচ্ছে, মানে খাচ্ছে না। যখনই ওষুধ খাচ্ছে না, গোটা বুক জ্বালা জ্বালা করছে খালি, আর হাত পাগুলোকে না ছুটছে খালি। কি করব? তা আমি তখন সঙ্গে সঙ্গে কি করলাম, ভোরবেলা ছেলেকে, শাশুড়ি মানে শ্বশুর সবার কাছে রেখে দিয়ে আমি হাজব্যান্ডকে নিয়ে আমি সোজা হসপিটালে চলে গেলাম। বাড়িতে যেটুকুনি টাকা পয়সা ছিল এবং গলার একটা হার ছিল, তা সেই টাকা পয়সা দিয়ে আমি নিয়ে ভর্তি করে দিলাম। ভর্তি করার পর ডাক্তারবাবু বললেন অ্যানজিওগ্রাম করতে হবে। তা আমি বললাম ডাক্তারবাবু আপনি করুন, যা পয়সা লাগে আমি সব নিয়ে এসে দেবো। তারপরে আমি ওখানেই বসে ভাবলাম কি করবো এবার। আমার তো টাকা পয়সা লাগবে। আমি যদি এখানে কান্নাকাটি করি, বসে থাকি, আমার টাকা পয়সা আসবে কোথা থেকে ভেবে আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমার হাজব্যান্ডের ডায়েরি ছিল, সেই ডায়েরিতে প্রত্যেকটা খদ্দেরের নাম, ঠিকানা সব থাকতো ওতে। আর আমিও মাঝে মাঝে ওই ডায়েরি আমি লিখতাম যে কোন খদ্দেরের কি মাল গেল না গেল। অনেক সময় তো সব কিছু সামলাতে পারতো না। ও দুর্গাপুর, আসানসোল, ঝাড়খণ্ড এইসব জায়গায় ও মাল লোড করতে যেত। আগরপাড়ায় যে সিএসসি মাল বেরোতো সেখানেও ও লোড করতো। তো আমি তখন সকালবেলা কি করলাম, খদ্দেরের বাড়িতে গেলাম। গিয়ে আমি ওদেরকে বললাম যে এরম দাদার এরম শরীর খারাপ হয়েছে, আমার টাকা পয়সা লাগবে। বলছে হ্যাঁ বৌদি আপনি টাকা পয়সা নিয়ে যান, কোনো অসুবিধা নেই। তা আমি যথারীতি টাকা পয়সা নিয়ে আমি হাজব্যান্ডের কাছে বিকেলবেলা যেতাম, আবার এসে সংসারে করতাম, ছেলেকে দেখতাম। দেখে এইভাবে আমার 12 দিন টানা একভাবে চলেছে। চলে যাওয়ার পর তখন আমি হাজব্যান্ডকে সুস্থ করে, একদম সুস্থ করে বাড়িতে নিয়ে এলাম। নিয়ে আসার পর আমি বললাম তুমি রেস্ট, আমি সব কিছু দেখাশোনা করছি। তখন বলে তুমি কি করে করবে, আমি দেখি না চেষ্টা করে কি করা যায়। আমার দাদাকে ডেকে বললাম আমাকে একটু আসানসোল দুর্গাপুরে নিয়ে যাবি, আমি তো চিনি না। বলে আমি গেলাম ওখানে। গিয়ে তখন ওই দাদাদেরকে গিয়ে বললাম যে এরকম আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছে, উনি তো আর মাল এখানে নিতে আসতে পারবে না, তা আপনারা যদি পাঠিয়ে দেন তাহলে আমার খুব সুবিধা হয়, খদ্দেরগুলোও আমার থাকবে, আমার টাকা পয়সাও আসবে, আমার ছেলেকেও তো মানুষ করতে হবে। তা তখন বললো যে বৌদি আপনি পারবেন একজন মহিলা হয়ে। আমি কেন পারবো না, আমরা দুর্গতি নাশ করতে পারি, তাই না? আমরা দুর্গার আরেকটা রূপ, আমরা চাইলে সব কিছু করতে পারি। তা আমি তখন বাড়িতে এলাম,
বাড়িতে আসার পর উনি গাড়ি করে মাল পাঠিয়ে দিতেন। এবার টাকা পয়সা দেবো কী করে, আমার তো দুর্গাপুর আসানসোলে যাওয়া সম্ভব নয়। তখন ওনা বলে আমার ড্রাইভার থাকবে, সেই ড্রাইভারের হাতে তুমি টাকা পয়সা দিয়ে সই করে টাকাটা পাঠিয়ে দেবে। এইভাবে আমি খদ্দেরের বাড়িতে মাল পাঠিয়ে দিতাম। আমার পার্টির কাছে মালটা চলে যেত, লাভের অংশটা আমি পেতাম, তাগাদা করে নিয়ে আসতে হতো। কিছু তো জানতে না ব্যবসার ব্যাপারে। কিছুটা জানতাম, ওর খাতাপত্র লেখালেখি করতাম, তো যতটুকুনি হেল্প করবার ও করতেন। তো তারপর আর হাজবেন্ড কাজ করতে পারেনি? হাজব্যান্ড আর সেরা আমার কিছু কাজ করেনি, তারপরে মানে ডায়াবেটিস হয়ে গেল। তার মানে পুরো ব্যবসাটা তুমিই ধরে রাখলে? আমি ধরে রাখলাম তখন। এইভাবে আমার চলতে থাকলো। আমরা কি করতাম, ব্যাংক ব্যালেন্স না করে আমি কি করতাম, ওনায় খুব জমি জায়গার শখ, মানে জমি জায়গা মানে কেনাকাটা এইসব করতো। জমি জায়গা কিনে সেখানে আমরা গাছ লাগালাম, মানে শাল, সেগুন, কাঁঠাল এইসবের গাছ আমরা লাগালাম। লাগিয়ে এবার কিছুটা জায়গা যে ফাঁকা ছিল সেখানে আমরা বিল্ডিং বানালাম। সেখানে প্রথমে একবার মুড়ির কারখানা করলাম, সে ঠিক মতন চললো না, লেবার নিয়ে কাজ তো ঠিক মতন চলছিল না। তখন হার্ডওয়ার্সের দোকান করলাম। তারপরে ওই গাছ বিক্রি, তারপরে এই ছেলেকে মানুষ করা। 2 ছেলে আমার, ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বড় ছেলে বিএড করেছে। বিএড করে এখন বেসরকারিতে চাকরি করছে। কিন্তু কাজগুলো তো সব পুরুষ মানুষদের সাথে এবং একদম মেঝেতে বসে মেয়েদের কাজ। এইভাবে অনেক কিন্তু ঘাত প্রতিঘাত এসেছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি কোনো কথা গ্রাহ্য করি। কেননা আমি জানি করতেই হবে, কিছু করার নেই। করতেই হবে, কেননা পয়সা না হলে কিচ্ছু হবে না। 2 ছেলে আমার তখন খুব ছোট, সেই ছেলেদেরকে আজকে মানুষ করি। ছেলেরা আমার আজকে অনেক বড় বড় হয়ে গেছে। আর ওই যে আমার হাজব্যান্ডও এখন সুস্থ আছে? এখন সুস্থ আছে, এখনো আমি 3 মাস অন্তর চেক আপে নিয়ে যাই। তার মানে ছেলেরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আমি একটা বড়নগরে বাড়ি কিনেছি। তো এখন ওই কয়লার ব্যবসাই চলছে? হ্যাঁ হ্যাঁ, বিডলাসের ব্যবসাটা চলছে। আচ্ছা, আর ওই গাছ আছে, গাছ আর জমি জায়গা চাষ হয়। জমিগুলো আছে বলে সুবিধা হয়েছে। 5 বিঘে জমি চাষ হয়। এই নাম 15টা লোক আমার কাজ করে। সবটাই তুমি সামলাচ্ছ? যতদিন পাচ্ছি আমি করে যাব। খুব ভালো থাকো সাধনাদি। তুমি একজন মহিলা হয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছো, কঠিন পরিস্থিতি সামাল দিয়েছো। এইভাবেই জীবন এগিয়ে যাও। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। অনেক ধান আছে, এই ধানের মধ্যে 5টা কড়ি আর 5টা সুপুরি লুকানো আছে। তোমাদের সেটা খুঁজে বার করতে হবে। 2 মিনিট কিন্তু সময় লিমিট। প্রথমে খেলতে আসছে শান্তনা দি। Start. ভেরি গুড, 5টা হয়ে গেছে। হয়ে গেছে, ভেরি গুড। শান্তনা দি টাইম 52 সেকেন্ড। রোহিত সাথে কথা বলবে। ছোট থেকে বড় হওয়া হচ্ছে আমার শিলিগুড়িতে। 2012 সালে আমার বিয়ে হয়, সেটা লাভ ম্যারেজ। আমার বাবা প্রথমত এটাকে মেনে নিতে পারেনি, তার কারণ ছিল বাবাও ডিফেন্সে ছিলেন। আমার মা প্রতি মুহূর্তে যেভাবে স্যাক্রিফাইস করে এসছিলেন, আমার বাবা ভেবেছিল হয়তো সেটা আমি করতে পারবো না। লাস্টে আমি ওনাদেরকে অনেক বোঝাই যে বাবা, দেশের জন্য যে কাজ করে, আজকে আমরা ভালো আছি, আমরা সেফ আছি, কেন আমাদেরকে কেউ দেখছে, তারা কেউ কাজ করছে বলে আজকে আমরা সুরক্ষিতভাবে সবাই থাকছি। তো সেরকমভাবে লাস্টে আমার 2012-তে বিয়ে হয়। বিয়ের পরে আমি আমার MBAটা কমপ্লিট করি। প্রত্যেকটা বাবা মারই ইচ্ছে থাকে যে তার মেয়ে বিয়ের পরে পড়াশোনা করেছে, একটা নিশ্চয়ই চাকরি বাকরি করবে, কিন্তু সেটা আর আমার করা হয়নি। তার কারণ বিয়ের পরপর আমার পড়াশোনা কমপ্লিট করার সাথে সাথে আমার শ্বশুর অসুস্থ হয়ে যান। উনি কিছুদিন ভোগার পরে উনি মারা যান। ছোট ছেলে, মাত্র 6 মান্থস বয়স ওর। সেই মুহূর্তে আমাকে একা হাতে, যে কখনো বাজারে যায়নি, পুরোপুরি হসপিটাল থেকে শুরু করে ফ্যামিলি মেনটেন করা সব কিছু নিজের একা হাতে করতে হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড আসে, উনি ওনার ছুটির পিরিয়ড শেষ করে আবার উনি ওনার জায়গায় চলে যান। তারপরে ওনার আবার কাশ্মীরে পোস্টিং হয়ে যায়। প্রত্যেকটা মুহূর্তে আমাকে একটা মানসিক চিন্তার মধ্যে থাকতে হয়। কাশ্মীর মানেই হচ্ছে একটা, সব সময় ওখানে কিছু না কিছু হচ্ছে। আমার হাজব্যান্ড বলে যে আমরা আজকে ঘুমোচ্ছি, আমি জানি না কালকে সকালটা দেখতে পাবো কিনা। এই যে কথাটা, এই জিনিসটাকে যে ফিল করা,
যে সকালে ফোন আসলে উনি ভালো আছেন সেই জিনিসটুকু শুধু জানা। একটা আমি ইনস্ট্যান্স বলছি, যেমন পরপর ওখানে উড়ি, পুলওয়ামা, এখনও যে এখানে নেটওয়ার্ক পুরো বন্ধ, ফ্যামিলির সাথে কোনো কানেকশন নেই। সেই সময় কি উনি ওখানেই ছিলেন? যখন উড়িতে ছিল আমরা কেউ জানতাম না রাত্রিবেলা এই ঘটনাটা ঘটেছিল। হঠাৎ করে দেখলাম ওখানে ফোন লাগছে না, পুরো মিডিয়া খুললাম, টিভিতে দেখছি যে কোনো ফোন যাচ্ছে না, সব কিছু বন্ধ করা হয়েছে, বাড়িতে কোনো ফোন নেই। আমার শাশুড়ি প্রচণ্ড, উনি বয়স্ক, অসুস্থ, উনি প্রচণ্ড চিন্তা করছে ছেলের কি হয়েছে। আমার টেনশন হচ্ছে, সঙ্গে তার ছেলে রয়েছে, মা পাপা কেন ফোন করছে না। হঠাৎ করে দেখলাম 5-6 দিন পরে আমার কাছে এক মহিলা ফোন করে। জাস্ট উনি আমাকে এইটুকুই বোঝালেন যে দেবাশিস রয় আপনার হাজব্যান্ড, উনি ভালো আছেন। এইটাই আমার কাছে স্যাটিসফ্যাকশন ছিল যে ও ভালো আছে। এখনো ওখানেই পোস্টেড? এখনও কাশ্মীরে বাটমাল্লুতে আছে, ASI GD দেবাশিস রয়। সারাদিনে হয়তো একবার ফোন করতে পারেন, আর না হলে 5-6 দিন পরে একবার ফোন করছেন। উনি ঠিক আছে, জাস্ট এইটুকু সান্ত্বনা, এইটুকু নিয়েই আমাকে প্রত্যেকটা মুহূর্তে, সমাজও আমাদের এরকম অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হতে হয়। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, বাজারে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, অসুস্থ শাশুড়িকে দেখা, সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার যে জিনিসটা, সেটাই একভাবে করে চলছি আমি। আমার কাছে আমার ফ্যামিলিটাই ফার্স্ট প্রায়োরিটি। আমার ফ্যামিলি যদি ভালো থাকে, আমি যদি সবাইকে ভালো রাখি, তাহলেই ও দেশের জন্য ভালো কাজ করতে পারবে। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 8 ইয়ার্স 8 কমপ্লিট। বছর। ছেলে এখন কত বড়? ছেলে 5 বছর কমপ্লিট করেছে। তো ছেলে তো বাবাকে মিস করে নিশ্চয়ই। প্রচন্ড, মানে আর 5টা ছেলের মতন পুজোতে যেমন বাবা আসবে না, জন্মদিনে মামা পাপা কেন আসছে না, যে বাবা পাপা তো আসতে পারছে না, পাপা আসবে। তো এই জিনিসটাকে বোঝানো, আমার মনে হয় যে এইটা হচ্ছে লাইফের একটা সবচেয়ে বড় ফেজ। কতদিন পর পর এমনি আসেন উনি? বছরে 2বার আসার কথা। একটা সিএল থাকে, একটা ইয়েল থাকে, একটা 15 ডেজ, একটা 50 ডেজ। তখন সেই সময়টা তোমার সাথে একটুখানি কাটাতে পারে। হ্যাঁ হ্যাঁ একদম। আর্মি অফিসারদের আমাদের প্রতি কন্ট্রিবিউশন অনেক, কিন্তু তার সাথে প্যারালালি আমি মনে করি তাদের স্ত্রীদেরও ইকুয়াল কন্ট্রিবিউশন। কিছু কিছু জিনিস আমরা হয়তো মিডিয়াতে দেখায় না আমাদেরকে, আমরা সেটা জানতে পারি না, বাট যখন বাড়িতে আসে, আমরা যখন ওগুলো দেখি, সত্যি আমাদের ভয়তে রু কেঁপে যায় যে এরকম সিচুয়েশনেও ওরা দেশকে রক্ষা করার জন্য, আমাদের মাকে রক্ষা করার জন্য ওরা একভাবে কোনো ভয় ছাড়া লড়ে চলছে। আমি একজন আর্মির ওয়াইফ হয়ে আমি খুব গর্বিত। আমরা সবাই গর্বিত। খুব ভালো থেকো ত্রয়ী, তুমি এইভাবেই মনের জোর নিয়ে জীবনে এগিয়ে যাও। তোমার মতন মানুষরা দরকার, হ্যাঁ যাতে স্বামীও সাপোর্ট পায় এবং দেশের জন্য লড়তে পারে মন দিয়ে। একদম। স্টার্ট। হাতটা খালি করে নাও, হাতে ধরে তাকে খুঁজতে পারবে না। না চলো, 6টা হয়ে গেছে। একটা টুকুরি খালি। ত্রয়ী টাইম 1 মিনিট 30 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। রূপা, তোমার পোল্ট্রির ব্যবসা হ্যাঁ, শুরু হলো কিভাবে ব্যবসা? 2 বোন 1 ভাই। বাবা রঙের কাজ করে। খুব কম বয়সেই আমার দেখাশোনা করে বিয়ে হয়ে যায়। গোবরডাঙ্গা বাপের বাড়ি, মসলান্দপুর শ্বশুর বাড়ি। আমার স্বামী আর কি ইলেকট্রিকের কাজ, কারেন্টের কাজ করে। ওনার ইনকামও খুব একটা বেশি না, মোটামুটি সংসারটা চলছিল। এবার আমার সংসারটা তো বাড়ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, মেয়ে হয় আর কি। তখন ভাবলাম আমার স্বামীর পাশে আমার একটু দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। তখন সেই আমি সেলাইয়ের কাজ নিলাম, ভাবি একটু সেলাই করি। সেলাই করতে করতে হচ্ছে না, খুব কমই ইনকাম সেলাইয়ের কাজে। তখন আমার শ্বশুর আমার একটা জায়গা দেয় আর কি, ফাঁকা জায়গা। সেখানে ভাবলাম আমি একটা ফার্ম, মানে পোলট্রি তৈরি করব আর কি।
পোল্ট্রির কথা কেন মাথায় এলো? পোলট্রির কথা মাথায় এলো, আমার এক কাকা শ্বশুরের ছেলে আর কি করতো, আমি মাঝে মাঝে একটু দেখতাম। দেখেছো? হ্যাঁ, তাই সেখানে একটা বাঁশঝাড়ও ছিল। এই সেলাইয়ের কাজ করে আমি 500 টাকা জোগাড় করেছিলাম। চারি সাইডে নেট দিয়ে উপরে বিচালি ছাউনি দিয়ে বাঁশঝাড়টা কেটে আমি একটা পোলট্রি তৈরি করলাম। নিজেই তৈরি করলে? নিজেই তৈরি করলাম। পোলট্রির ব্যবসা শুরু করতে গেলে আমার ঘরটা তো আগে তৈরি করতে হবে, মেন হচ্ছে ঘর, যেখানে পাখিরা থাকবে। যেখানে পাখিগুলো থাকবে। তখন ওই মিস্ত্রি নেবো সেই খরচটুকু আমার ছিল না, একাই করেছি। সেই 500 টাকা দিয়ে 500 পাখি তুললাম। তো এত কিছু সেই দাদার থেকেই শিখেছিলে? দাদার থেকে শিখেছি, মানে আমার হাতে ধরে কিছু শেখানো, উনি করতেন, আমি একটু মাঝে মাঝে দেখেছো? গিয়ে দেখে আসতাম। সেলাইয়ের কাজে খুবই কষ্ট, ভাবতাম ওটা ছেড়ে আমি ফার্ম একটা করব, যত কষ্ট হোক যেভাবে হোক আমি একটা করব। পাখিটা দেয় 20 গ্রাম ওজনের, এবার ওইটা আমি 38 দিন লালন পালন করি। তার মধ্যে আরও অনেক আছে, কাঠের গুঁড়ো লাগে, সেই গুঁড়োগুলো আমার নিজের কিনতে হয়, পেপার কিনতে হয়, আমার ওই পেপার পেতে তার উপর ওদের রাখতে হয়। আবার 7 দিনের মাথায় ওদের ভ্যাকসিন মানে ওষুধ খাওয়াতে হয় আর কি। প্রতিটা পাখি এক একটা করে ধরে আমার ভ্যাকসিন দিতে হবে। রাত 10টা থেকে রাত 1টা অবধি আমার ভ্যাকসিন চলে, দিনের বেলা ওগুলো দেওয়া যায় না। রাত্রেবেলা দিতে হয়? রাত 10টা থেকে রাত 1টা অবধি আমার ভ্যাকসিন চলে। ওইটা করলাম। এবার ওই পাখি আমার রেডি করতে প্রায় 38 থেকে 40 দিন সময় লাগে বড় হতে? বড় হতে 38 দিন 40 দিনের মধ্যে 2 কেজি থেকে 2 কেজি ওজনের হয়। ওটা 40 দিনের মধ্যে ওটারে নিতে হবে। 40 দিনের বেশি থাকলে ওটা 2 কেজি থেকে 2.5 কেজি আর হবে না, বাড়বে না বেশি একটা। ওটা খাবে বেশি কিন্তু বাড়বে না। ওই জন্য 38 থেকে 40 দিনের মধ্যেই আমার তুলতে হবে, বিক্রি করতেই হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো বিক্রি এবার হয়ে যায় সব? হ্যাঁ, সেই পাখি তারপরে যখন মুরগি হয়ে যায় তখন লোকে এসে নিয়ে যায়? লোক এসে নিয়ে যায়। আচ্ছা। ও নিয়ে যাবে, রাত্রে আসবে নিতে, রাত 1টা থেকে রাত 3টে অবধি মাপ করে নিয়ে যায়। এবার মেয়ের পরে ছেলে হলো, ছেলে মেয়ে উভয় দুজনের পড়াশোনার খরচ তো বাড়বে। তখন দেখছি যে 500-র ঘরেও আমার কুলোবে না, হবে না, এই ইনকামে আমার হবে না। ওই 500-র ব্যবসা থেকেই আমি বাড়িয়ে 1000-এ আনলাম। চলছে ব্যবসা। মেয়ে এই ফার্স্ট ইয়ারে পড়ছে গান নিয়ে, ছেলে ক্লাস 10-এ পড়ছে। তো সবাইকে মানুষ করছো? সবাইকে মানুষ করছি। তো খাটতে প্রচুর হয়? হ্যাঁ, প্রচুর খাটতে হয়, না খাটলে তো হবে না। সংসারটা আমার এখন খুব ভালোভাবে চলছে। দুর্গতিকে আমি নাশ করেছি এত কষ্ট সৃষ্টির মধ্যে দিয়ে। তো একটা মুরগির পেছনে কিরকম লাভ থাকে? একটা মুরগির পিছনে হিসাব করলে খুবই কম, 10 টাকা হয়তো থাকে। ওই ছোট থেকে কষ্ট করে করে বড় করার পর 10 টাকা পাও একটা 10 মুরগির টাকা জন্য? 38 দিনে। এবার ওই আমার তো একটা না, এবার আমি এই 2000 পাখিকে এবার আমি 38 দিনে পাবো 25 থেকে 26,000 টাকা। অনেক কিছু জানলাম রূপা, ভালো, চালিয়ে যাও, কেন পারবে না, খুব ভালো। যেই কাজটাই পারবে সেই কাজটাই ভালোবেসে পড়লে সব কাজ আপনাদের সবার আশীর্বাদে অবশ্যই পারবো। নিশ্চয়ই ভাই, এগিয়ে যা, আরো আরো বড় করো। ভালো থেকো রূপা। Start. নিজে গুনতে থাকো, কটা তুলছো? ওকে, রূপাদি খেলাটা শেষ করেছে 54 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। কৌশিকের সাথে কথা বলবো। নিজের পরিবার এবং আরো অনেক মানুষের পাশে দাঁড়িয়েছো তুমি, হ্যাঁ দিদি। শুনবো সেই গল্প। আচ্ছা দিদি, অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তা বিয়ের পরই আমার পরে ইস্যু এসে যায় এবং বিয়ের পরে আমি আমার পড়াশোনা কমপ্লিট করার চেষ্টা করি। বিয়ে পাশ করা হয়নি, তখনই আমার বিয়ে হয়ে যায়। বাড়িতে একটা প্রথা ছিল তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। বিয়ে হয়ে যাওয়ার পর এবার আমি তখন বুঝতে পারি আমার মধ্যে কিছু কোয়ালিটি আছে যেটা হাজব্যান্ড আমাকে বুঝিয়েছে, আত্মনির্ভরশীল তুমি হতে পারো। তা এবার বিয়ের পর নানা রকম প্রবলেম আসতে শুরু করে। সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। শাশুড়ি মায়ের কিডনি ড্যামেজ হয়ে যায়, শ্বশুর মশাই প্রায় ব্রেড ডিজিজ এবং ওনার কিডনি ড্যামেজ যখন হয় তখন একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস করতে হতো,
যেটা বাড়িতে করতে হয়, মানে ওখানে বাড়িতে ট্রেনিং নিয়ে করতে হয়। তখন তো আমার মেয়ে ছোট, তা বাড়িতে আমি ট্রেনিং নিয়ে সেই সব কাজগুলো তখন আমায় করতে হতো। সেই জন্য কি হয়েছে, মাস্টার ডিগ্রিতে আমি চান্স পেয়েছি ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আমি কমপ্লিট করতে পারিনি। মেয়েও আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু আমার পড়াশোনার প্রতি একটা যে তীব্র আগ্রহ, কম্পিউটারে কিছু কোর্স টোর্স করে নিই এবং মায়ের ট্রিটমেন্ট, মায়ের 2-3 বছর পর মা মারা যান। তারপরে একটু দাঁড়াবার যখন চেষ্টা করি, বাবা পড়ে যান বিছানার। তা আমার স্বামী থাকেন বাইরে, আমি একটা মাত্র ছেলের বউ, সুতরাং পুরো দায়িত্ব আমার। কম্পিউটারের ট্রেনিং নিলে কি হবে, চাকরি আসছে, মেয়ে ছোট, শ্বশুর শাশুড়ি অসুস্থ, সেই চাকরি আমি করতে পারিনি, সব তোমায় করতে হতো। একদম সমস্ত আমায় করতে হতো। এবং তখন থেকে আমি চেষ্টা করি, আমার আর্থিক অবস্থা সেরকম খারাপ নয় যে না কিছু করলে সংসার চলবে না, কিন্তু আমি চেষ্টা করতে থাকি। আমি টিচার হবো, এটা আমার কিন্তু একটা আশা ছিল। লোকাল স্কুলগুলোতে আমি নক করি, লোকাল স্কুল বলে আপনার 38 বছর বয়স হয়ে গেছে, মাস্টার ডিগ্রি কম্পিউটার থাকলে কি হবে, আপনার বিএড নেই। সে যাই হোক, আমার ভাগ্যে নেই, আমি মেনে নিলাম এটা আমার নেই, কিন্তু মেনে নিয়েছি, মনে নিইনি। মনে ছিল আমি টিচার হব। তখন থেকে আমি চেষ্টা করি, বেকিং আমি করতে খুব ভালোবাসি। আমি পুরো শিফট করি একটা অন্য জায়গায়, অর্থাৎ নিজে বেকিং এর ট্রেনিং নিতে শুরু করি বিভিন্ন জায়গায় গিয়ে। বেকিং অর্থাৎ কেক, চকলেট, কুকিজ, আইসক্রিম, পিৎজা, একদম সম্পূর্ণ অন্য দিক। আমি সেগুলো ট্রেনিং নেওয়া শুরু করি। বেকারির প্রোডাক্ট প্রচুর না, সেগুলো কিনে এনে বাড়িতে প্র্যাকটিস করা। আমি কোন্নগরে থাকি, বারাসাত, ব্যারাকপুর, আরো অনেক দূর কলকাতার তাবৎ জায়গায় আমি সমস্ত ট্রেনিং নেওয়া শুরু করি। নিয়ে দেখছি হ্যাঁ, আমি নিজে তো এবার কিছু করতে পারছি। এবার তখন আমি শুরু করলাম অনলাইনে কিছু বিজনেস। আমার চকলেট এখন অল ইন্ডিয়া অনলাইনে সেল হয়, যে সমস্ত কেক হয় সেগুলো অল ইন্ডিয়ায় যায়, চারিদিকে আমার চকলেটের খুব সুনাম। তখন আমি বাড়িতে ক্লাস করা শুরু করি, অর্থাৎ স্টুডেন্ট আস্তে আস্তে বাড়িতে আমার কেক, চকলেট এখন আমি শেখাই, এবং কেক, চকলেট, ব্রেড, আইসক্রিম, কুকিজ সব রকম ক্লাস হয় আমার বাড়িতে। শুধু ক্লাস করাই না দিদি, আমি চেষ্টা করি যারা আমার কাছে শিখছে তারাও যেন এবার স্বাবলম্বী হয়। কারণ আমি জানি বেকারত্বের জ্বালা কি। আমার মনে যে একটা আত্মনির্ভরশীল হওয়ার ইচ্ছা ছিল, হয়নি। আমি চেষ্টা করি, আমার যে 42 জন আছে, অনেক প্রত্যন্ত জায়গা থেকে তারা এসেছে, চেষ্টা করি তারা যেন একটু একটু করে নিজেরা দাঁড়াতে পারে। আর আমার একটা খুব আনন্দের বিষয়, যেটা আমি শিক্ষিকা হতে চেয়েছিলাম, পুঁথিগত বিদ্যা দিয়ে যে হবে সেরকম না, নয়। কিন্তু আমার এই টিচার্স ডেতে সকলে কিন্তু আমাকে উইশ করেছে হ্যাপি টিচার্স ডে। আজকে আমি টিচার, সেই হিসাবে আমি খুব সাকসেসফুল। সেটা আমার জীবনের দুর্গতি আমি এইভাবে নাশ করেছি। খুব ভালো। 2016 সাল অক্টোবর মাস, আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে, 3 জনে মিলে বেড়াতে গেছি লামাহাটা, দার্জিলিং এ। সকাল থেকে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল। রাত্রি 2টোর সময় হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ডের একটা খিঁচুনি হচ্ছে, এবং আমাকে চিনতে পারছে না, কাউকে চিনতে পারছে না। ডাকছি, এই করছি, কোনো সাড়া পাচ্ছি না। মেয়েকে বললাম শিগগিরই যা, পাশাপাশি বোর্ডারদের ডাক। বিকেলবেলা বসে যখন গল্প করছি, ওই বোর্ডারের মধ্যে একজন বলল, দিদি এই ছেলেরা লামা গাড়ির ড্রাইভার। লামাকে কল করলাম, করে লামা আসতে লামার হাতটা ধরে, ওই পাহাড়ি ভাইয়ের হাত ধরে আমি বলেছিলাম, তুমি আমার ভাই, আমি তোমার বোন, তোমার দিদিকে আজকে রক্ষা করো। সেই অবস্থায় হাজব্যান্ডকে আমি লামাহাটা থেকে নিয়ে আসি দার্জিলিংয়ে নিয়ে এসে ওখানকার হসপিটালের অকথ্য অবস্থা। সেখানে সেই হাজব্যান্ডকে পাঁজা কলা করে আমি আর আমার মেয়ে আর ওই লামা মিলে তাকে ওপরে তুলে তখন বেডে দিয়েছি। তখন কনভার্সান হচ্ছে, তার সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিচ্ছে, সে তার অক্সিজেন যাচ্ছে না ব্রেনে। সেখানকার ডাক্তার আমাকে বললো সেপ্টিসিমিয়া টোটাল বডিতে আপনার হাজব্যান্ডের হয়ে গেছে, কটা ইঞ্জেকশন দিচ্ছি, শিলিগুড়ি নিয়ে যান। অ্যাম্বুলেন্স ডেকে দিল লামা। সেই অবস্থা আমার হাজব্যান্ডকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে, আর আমার হাজব্যান্ড আমাকে আর মেয়েকে ঠেলে ফেলে দিচ্ছে, চিনতে পারছে না, এবং সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে, অক্সিজেন, স্যালাইন সব ছেঁড়া, আমার গায়ে রক্ত, মেয়ের গায়ে রক্ত, এবং মনে হচ্ছে, আমি মেয়েকে বলছি আর রাখতে পারছি না তোর বাবাকে। ঈশ্বর, শুধু ঈশ্বরকে ডাকলাম, তুমি যদি থাকো আজকে এই অবস্থা থেকে বাঁচাও। 2.5 ঘন্টার মধ্যে আমাদের নামিয়ে দিয়েছে ওই অ্যাম্বুলেন্স। সেইখানে গিয়ে এমার্জেন্সিতে ডাক্তারের পা ধরলাম, হাজব্যান্ডকে বাঁচান। শুধু এসে পায়ের গোড়ালিটা টাচ করলেন ডাক্তারবাবু, করে বলে আবি জিন্দা হ্যায়, উঠাও ইসকো, বলে তাকে নিয়ে গেল এমার্জেন্সিটা। বললো ম্যাসিভ হার্ট অ্যাটাক। এখন এবার এখানে সই করুন, এখানে বন্ড। দিদি এক এটিএম কার্ড নিয়ে গেছি, কোনো মেডিক্লেমের কার্ড নিয়ে যায়নি, কি টাকা দেবো, কোথায়? এবার তারা তো আমাদের চেনেন, আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা অত বড় হসপিটাল। হাজব্যান্ড চলে গেল ভেন্টিলেশনে। তারা ভগবান ছিলেন, জানা গেল আমার হাজব্যান্ডের রাইট আর্টারিটা 100% ব্লক ছিল। তা সেই অবস্থা থেকে আমার হাজব্যান্ডকে আমি বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। সেইভাবে আমি আমার হাজব্যান্ডের দুর্গতি নাশ করেছি বলতে গেলে, এবং তখন আমি নার্ভকে স্ট্রং রেখেছিলাম। স্ট্রং ওম্যান। থ্যাংক ইউ। আর দিদি আরেকটা হচ্ছে, আমি এখন আরেকটি সংস্থার সাথে যুক্ত, তার নাম মনন। আমার মাধ্যমে মনন কিন্তু অনেক সমৃদ্ধ হয়, প্রচুর অর্থ সাহায্য
চারিদিক দিয়ে আসে এবং সেখানে না দুস্থ বাচ্চাদের জন্য বয়স্ক বৃদ্ধা যাদের কেউ নেই সেখানে কাজ হয়, সেই কাজও আমি মননের মাধ্যমে করে থাকি। বাহ, খুব ভালো লাগলো কথা বলে বৈশাখী দি। সাকসেসফুল স্ট্রং ওম্যান। আর নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজের স্বপ্ন সফল করেছো, কত মানুষ উপকৃত হচ্ছে তোমার দ্বারা, জীবিকা অর্জন করছে তোমার হেল্পে। হ্যাঁ। অল দ্য বেস্ট বৈশাখী দি, খুব ভালো থাকবেন এবং এইভাবেই জীবনে এগিয়ে যান। প্রথমে খেলতে আসছেন বৈশাখী দি। এই কষ্টটা হয়ে গেছে, 3টে, লাভলি। হাত থেকে ঢুকে বার করো, তাহলে হাত থেকেও পেয়ে যাবে। আচ্ছা হয়ে গেছে, আরো 5টা। পাশে রাখো, এখন আপাতত পাশে রাখো, একটা একটা করে তোমার পাশে রাখো, পরে তিনটে রাখবে। এখন রাখো ওখানে। হ্যাঁ, আরো 3টে। ওই দিকটা যাও, ওই দিকটা থাকতে পারে। আর বড় বড় দুটো আছে, আরেকটা বড় পড়ি আছে, দেখো একটা বড়। বৈশাখী দি টাইম 1 মিনিট 44 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শান্তনা দি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রূপা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে ত্রয়ী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন বৈশাখী দি 5 পয়েন্টস। শান্তনা দির পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। রূপার পছন্দ রাইস কুকার, ত্রয়ীর পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, বৈশাখীদের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। এই রাউন্ডে হাই স্কোর শান্তনা দি। শান্তনা দির জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। কখনো সময় আসে জীবন মুছে কি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকি 2 আনা। কখনো সময় আসে জীবন মুছে কি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকি 2 আনা। আজকের আমাদের স্পেশাল গেস্ট নীলদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। ত্রয়ী। दम मारो दम मिट गए हम। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। একটা দদি গান হয়ে যাক। দুরন্ত ঘূর্ণি যেই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণি যেই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ পার্স। একজন অভিনেতার ছবি এসছে, এই অভিনেতার একটি গান শোনাতে হবে। বলো বৈশাখী দি। सारी सारी रात जगाता है यही, अखियों से नींद चुराता है, धीरे धीरे प्यार सिखाता है यही,
हंसता है यही रुलाता है दिल तो पागल है दिल दीवाना है একদম 5 পয়েন্ট সঙ্গে লাল বল ক্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং পার্সেস সেট मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो कि उनको बुलाऊं पल के बिछाऊं कदम तुम जहां जहां रखो दमी को आसमां बनाऊं सितारों से सजाऊं अगर तुम कहो 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো বৈশাখী দি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি মনে পড়ে রুবিরা একদম 5 পয়েন্ট বৈশাখী দি সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে সুন্দর শাড়ি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায়। 4 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাঁশি শুনে আর কাজ নাহি সে যে টাকা দিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাহি সে যে টাকা দিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরেতে কথা নাহি টাকা দিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাহি সে যে টাকা দিয়া বাঁশি। আমাদের প্রশ্ন হলো যে গানের কথায় দিনের কোন কোন সময়ের কথা উল্লেখ আছে? বলো বৈশাখী দি। দিন দুপুরে রাত দিন দুপুর রাত রাত 5 পয়েন্টস সে যে সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ গান শেষ প্রশ্ন, যে সঠিক উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। পথ বা রাস্তা ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে পথ বা রাস্তা শব্দটা আছে। বলো রূপাদি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 5 পয়েন্ট সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে এই সোনার প্যান্ডেল। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা এই রাউন্ডে হাই স্কোরার বৈশাখী দি 15 পয়েন্ট। ধেঁধেছি কুচিটা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল বৈশাখী দির জন্য। পথে নেমেছি নীলদা তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে থার্ড রাউন্ডে এখানে থাকতে হবে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। অভিনয় রাউন্ড, দাদা এক একটা টপিকের উপর অভিনয় করবে। ফার্স্ট টপিক খাবারের নাম। বলো বৈশাখী দি। বিরিয়ানি রান্না করলেন। 5 পয়েন্টস। এবার দ্বিতীয় টপিক কাকে দেখাচ্ছে দেখ।
বৈশাখী দি মহিষাসুর। একদম 5 3 নম্বর টপিক কাকে দেখাচ্ছে দেখো। বলো বৈশাখী দি। গ্যাস ডেলিভারি বয়। একদম 5 4 নম্বর টপিক কোন জায়গা দেখাচ্ছে দেখো। বলো বৈশাখী দি। মুরগির খামার। একদম 5 পারফেক্ট, क्या बात। শেষ টপিক 5 নম্বর টপিক কি দেখাচ্ছেন দেখো। বলো বৈশাখী দি। গণেশ। একদম 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। নীল রাজন একটা জোরে হাততালি। থ্যাংক ইউ রচনা। এই রাউন্ডে একমাত্র স্কোর করেছেন বৈশাখী দি 25 পয়েন্টস। স্যালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে ডিনার সেট বৈশাখী দি। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এই ছিদত জুয়েলার্স তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চাঁচুর তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। তবলা, সবেদা, আতর, পরপর 3টি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো বৈশাখী দি। তসর। বোঝান। তবলার ত, সবেদার স, আতরের র, তসর। 20 পয়েন্টস। সঙ্গে স্ট্যান্ড ফ্যান। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ 78 তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। তোমার পিস্তত বোন, তার একমাত্র মামা, তার বোন পো, তোমার কে? এবার বলো সান্ত্বনা দি। আমার পিস্তুত দাদা। বুঝিয়ে দিন। আমার পিস্তুত বোন মানে আমার পিসির মেয়ে, তার একমাত্র মামা মানে আমার বাবা, তার একমাত্র বোনপো মানে তার হচ্ছে বোনের ছেলে, বোনের মানে ছেলে আমার পিস্তুত দাদা। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ 78 তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। নাসিকার কর্মকাণ্ডে চেনা তাকে চাই, পুজো আসছে বলে তাই পুজো পুজো পাই, কি বিষয়ে ধাঁধা? এবার বলো সান্ত্বনা দি। গন্ধ। বোঝাও।
নাসিকার কর্মকাণ্ড মানে নাকের যে গন্ধ চেনা তাকে চাই। পুজো আসছে বলে আমরা পুজোর গন্ধ এসেছে। একদম 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে এই শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, সঙ্গে ননস্টিক কুকওয়্যার সেট। 3টে শব্দ আছে, নিচে 3টে অক্ষর আছে। বলতে হবে নিচের কোন অক্ষরটি কোন শব্দের সাথে বসালে আমরা অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো। শান্তনাদি, হর্ষৌ, বোঝাও। উমা, বাউটি আর উনুন। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ননস্টিক কুকওয়্যার সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। 3টে প্রশ্নের উত্তর দিয়ে অমলেট যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। 30 পয়েন্টস সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স শান্তনাদি, আজকে দিদি নাম্বার 1 শান্তনা নন্দী with 110 পয়েন্টস। সুপাদি আপনার, বৈশাখী দি, ত্রয়ের উইনারের ট্রফি শান্তনাদি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর সাজ, এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, হুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে সকলের জন্য এই গিফট হ্যাম্পার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, হুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে গিফট হ্যাম্পার, শান্তনাদির জীবন নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে, মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, কেয়াসেজ এক্সক্লুসিভের তরফ থেকে শান্তনাদির জন্য শাড়ি। বৈশাখীদি প্রথমেই আমাদের বলেছিলেন যে ভীষণ ভালো কেক বানান, তাই আজকে উনি কষ্ট করে আমাদের সকলের জন্য বানিয়ে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ দিদি সো মাচ। এই কেক কেটে আমরা পর্ব শেষ করব।